ইসরায়েলের অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি, না খেতে পেয়ে 24 ঘন্টায় 15 জনের মৃত্যু। তেল আবিবের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। 6 দশক ব্যবহারের পর আলোচিত সমালোচিত MiG-21 যুদ্ধবিমানকে অবসরে পাঠাচ্ছে ভারত। বিকল্প হিসেবে বহরে যুক্ত হচ্ছে তেজস MK1 ফাইটার জেট। যুদ্ধের মধ্যেই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইউক্রেন। পার্লামেন্টে বিতর্কিত বিল পাশের জেরে উত্তেজনা। দুর্নীতি বিরোধী সংস্থার স্বাধীনতা খর্বের অভিযোগ। ইসরায়েলের অবরোধে ভয়াবহ রূপ নিয়েছে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি। না খেতে পেয়ে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে অন্তত 15 জনের। এর মধ্যে নবজাতক সহ 3 শিশুও রয়েছে। মৃত্যু ঝুঁকিতে আরও শতাধিক মানুষ। এমন সংকটের মাঝেই ত্রাণ সরবরাহ কেন্দ্রে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দুর্ভিক্ষ পরিস্থিতি এবং নৃশংস হামলায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। পৃথিবীর রূপ রং ঘ্রাণ চেনার আগেই জীবনের শেষ যাত্রা হলো ইউসুফ সাফাদির। জন্মের মাত্র 42 দিনের মাথায় খাবার না পেয়ে মৃত্যু হলো গাজার এই শিশুর। ওর বয়স মাত্র 6 সপ্তাহ, কিন্তু পুরো গাজায় ওর জন্য এক প্যাকেট দুধ পায়নি। খাদ্য সংকটের কারণে ওর মাও অপুষ্টিতে ভুগছে। গাজা কর্তৃপক্ষ বলছে না খেতে পেয়ে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 15 জনের। তাদের মধ্যে নবজাতক সহ 3 শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত 101 জনের মৃত্যু হয়েছে খাদ্যাভাবে। তাদের মধ্যে 80 জনই শিশু। মার্চ থেকে উপত্যকায় সমস্ত ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। শেষ হয়ে যায় খাদ্যের অবশিষ্ট মজুদও। গাজায় সরবরাহ করা আমাদের শেষ ত্রাণের প্যাকেটটুকুও বিতরণ করা হয়ে গেছে। সেখানে দেওয়ার মতো কিছুই নেই। এখনো শত শত ট্রাক অপেক্ষমান, কিন্তু ইসরায়েলি বাধার কারণে সেগুলো প্রবেশ করতে পারছে না। এই সংকটের মধ্যে দেইর আল বালাতে WHO ভবনে হামলা করেছে ইসরায়েলি সেনারা। ধ্বংস করে দেওয়া হয় ত্রাণের খাবার এবং ওষুধ। তাই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলে শঙ্কা জানিয়েছে অ্যামনেস্টি অক্সফামের মতো বিভিন্ন সংস্থা। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতা এবং ত্রাণ প্রবেশে বাধা দেয় বিক্ষোভ হয়েছে তেল আবিবে। পাশাপাশি প্রতিবাদ হয় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ফিলিস্তিনপন্থীদের তোপের মুখে বন্দর ছাড়তে হলো ইসরায়েলি জাহাজকে। গ্রিসে ঘটল এমন ঘটনা। মঙ্গলবার দেশটির সাইরস দ্বীপে নোঙর করার সময় বাধার মুখে পড়ে ক্রাউন আইরিশ নামের ইসরায়েলি এক ক্রুজ শিপ। সে সময় বন্দরটির আশপাশে বিক্ষোভ করছিল ফিলিস্তিনপন্থীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নৌযানটিকে বন্দর ছাড়ার দাবি জানান আন্দোলনকারীরা। এক পর্যায়ে বাধ্য হয়েই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় জাহাজটি। পুনরায় সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ক্রুজ শিপটি। এতে 1,500-এরও বেশি যাত্রী ছিলেন। ছয় দশক ধরে ভারতের আকাশ রক্ষার পর এবার অবসরে যাচ্ছে আলোচিত MiG-21 যুদ্ধবিমান। আগামী সেপ্টেম্বরের মধ্যেই ফাইটার জেটটির সকল বহরকে স্থায়ীভাবে অবসরে পাঠাবে ভারতীয় বিমান বাহিনী। জায়গা নেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস MK1 ফাইটার জেট। যুদ্ধ জয়ের জন্য যত না আলোচনায় ছিল MiG-21, দুর্ঘটনাজনিত কারণে তার চেয়েও বেশি সমালোচিত এই আকাশযান। 1963 সালে প্রথম সুপারসনিক ফাইটার জেট হিসাবে ভারতীয় বিমান বহরে যুক্ত হয় সোভিয়েত আমলের MiG-21 যুদ্ধবিমান, যার বহর নিয়ে তৈরি হয় ভারতের প্রথম সুপারসনিক স্কোয়াড্রন। 60 বছরেরও বেশি সময় ধরে সামলেছে স্বাধীন ভারতের আকাশ। একসময় ভারতীয় আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসার জায়গায় ছিল MiG-21। মুক্তিযুদ্ধেও ছিল অবিস্মরণীয় অবদান। এই যুদ্ধবিমান ব্যবহার করেই 1971 সালে ঢাকার গভর্নমেন্ট হাউসে পাক বাহিনীর ওপর করা হয় বোমাবর্ষণ। মুক্তিযুদ্ধের হিসাব নিকেশ অনেকটাই বদলে দিয়েছিল এই যুদ্ধবিমান, এমনটাই মত সামরিক বিশ্লেষকের। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়াও 1965 এবং 1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক যুদ্ধে অংশ নেয় MiG-21 ফাইটার জেট। তবে যুদ্ধে কার্যকর ভূমিকা থাকলেও একের পর এক দুর্ঘটনার কারণে বরাবরই সমালোচনার জন্ম দিয়ে গেছে যুদ্ধবিমানটি। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী এ যাবৎ 500-রও বেশিবার দুর্ঘটনায় পড়েছে MiG-21। প্রাণ হারিয়েছেন 200-রও বেশি মানুষ ও পাইলট। গেল 1.5 দশকেই দুর্ঘটনায় পতিত হয়েছে সিরিজটির অন্তত 20টি বিমান।
2023 সালে রাজস্থানে এক দুর্ঘটনার পর সাময়িকভাবে স্থগিত রাখা হয় মিগ-21-এর পুরো বহর। অবসরের ঘোষণা আগেই ছিল, যা এবার বাস্তবায়ন হতে যাচ্ছে। মডেলটির অবশিষ্ট 36 যুদ্ধবিমান আগামী সেপ্টেম্বরে শেষবারের মতো উড়বে ভারতের আকাশে। মিগ-21-এর পরিবর্তে ভারতের আকাশে জায়গা করে নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস MK-1 ফাইটার জেট, যা 4.5 জেনারেশনের একটি লাইট ওয়েট হাই অ্যাজিলিটি এয়ারক্রাফট। অনিক রহমান, যমুনা নিউজ। ইউক্রেনের দোনেৎস্কে আরও একটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় কিয়েভের 10টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ও 13টি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা। এসব হামলায় কিনঝাল হাইপারসনিক মিসাইল সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। পাশাপাশি ইউক্রেনের ছোড়া 2টি দূরপাল্লার নেপচুন মিসাইল ও 259টি ড্রোন ধ্বংসের দাবিও করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বিভাগ। এদিকে ইউক্রেনের দাবি, একদিনে ফ্রন্টলাইনে দুপক্ষের মধ্যে 176টি লড়াই অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও রাশিয়ার ছোড়া 256টি ড্রোন ও 18টি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি কিয়েভের। ইউক্রেনে একটি মিরেজ 2000 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী। ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলের ভলিন অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। ইউক্রেনের সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণেই নিয়ন্ত্রণ হারায় বিমানটি। তবে সফলভাবে বিমান থেকে প্যারাশুট নিয়ে মাটিতে অবতরণ করেন বিমানটির পাইলট। দুর্ঘটনাস্থলেও কোনো হতাহতের ঘটনা হয়নি। এবছরের শুরুতে ফ্রান্স থেকে মিরেজ 2000 ফাইটার জেট পায় ইউক্রেন। তারপর থেকে এটি প্রথম এই মডেলের যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা ঘটল দেশটিতে। যুদ্ধের মধ্যেই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইউক্রেন। দুর্নীতি বিরোধী 2টি বড় সংস্থার স্বাধীনতা খর্ব করার লক্ষ্যে বিল পাশ হয়েছে দেশটির পার্লামেন্টে, যার জেরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে ক্ষোভ। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর গত 3 বছরে এটি দেশটিতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ। ক্ষুব্ধ জনতার বিক্ষোভের এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের। রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মধ্যেই বিতর্কিত এক বিল নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে ইউক্রেনের সাধারণ মানুষ। মঙ্গলবার ইউক্রেনের পার্লামেন্টে পাশ হয় নতুন একটি বিল। পার্লামেন্টের ওয়েবসাইটের তথ্য মতে এরই মধ্যে এই বিলে সই করে তা আইনে পরিণত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাধারণ ইউক্রেনীয়দের অভিযোগ, নতুন আইন কার্যকর হলে উল্লেখযোগ্যভাবে খর্ব হবে ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অব ইউক্রেন ও স্পেশালাইজড অ্যান্টি করাপশন প্রসিকিউটর অফিসের স্বাধীনতা। এ দুই দুর্নীতি বিরোধী সংস্থার উপর কর্তৃত্ব পাবেন প্রসিকিউটর জেনারেল। ক্ষুব্ধ সাধারণ মানুষেরা বলছেন, জেলেনস্কি সরকারের নতুন পদক্ষেপে ভেঙে পড়তে পারে দুর্নীতি বিরোধী ব্যবস্থা। সরকার নিজেদের অপকর্ম ঢাকতেই বিলের পক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ উঠেছে। আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে সামরিক বাহিনীকে আরও অর্থ দেওয়া যায়। সরকার যত বেশি কার্যকরভাবে সম্পদের ব্যবহার করবে এবং দুর্নীতি কম হবে, তত বেশি আমরা প্রতিরক্ষা কাজে সম্পদের যোগান পাব। দুর্নীতি এখনো আমাদের বড় সমস্যা। যুদ্ধের মধ্যেও জিডিপির বড় একটি অংশ গ্রাস করছে দুর্নীতি। প্রেসিডেন্ট দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার পরিবর্তে ক্ষমতার অপব্যবহার করছে। এরই মধ্যে বিতর্কিত বিলের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এমনকি ইউক্রেন সরকারের এই পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একাধিকবার অস্ত্র কেনাবেচা সহ বিভিন্ন ইস্যুতে দুর্নীতির অভিযোগ উঠেছে। মোস্তফা মাহমুদ। প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করল তুরস্ক। মঙ্গলবার ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক সমরাস্ত্র মেলায় এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করে এটির নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান। 2300 কেজি ওজন বিশিষ্ট অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 800 কিলোমিটার দূরত্বে হামলা চালাতে সক্ষম। মাল্টিপারপাস এই মিসাইলের সাহায্যে শত্রুর কৌশলগত বিভিন্ন সামরিক স্থাপনায় নিখুঁত হামলা চালানো সম্ভব। টাইফুন ব্লক 4 প্রথমবারের মতো এই হাইপারসনিক মিসাইল জনসম্মুখে আনলো তুরস্ক। ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক সমরাস্ত্র মেলা IDF-25-এ এই মিসাইল প্রদর্শিত হয়।
তুর্কি সমরাস্ত্র প্রতিষ্ঠান রকেটসান তৈরি করে এই হাইপারসনিক মিসাইল। দেশটির সমর ভাণ্ডারে থাকা সবচেয়ে বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন মিসাইলের অত্যাধুনিক সংস্করণ এটি। 2300 কেজি ওজনের নতুন এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ 800 কিলোমিটার। দৈর্ঘ্যে 6.5 মিটার এই টাইফুন ব্লক 4 ক্ষেপণাস্ত্র। নির্মাতা কোম্পানি রকেটসান বলছে, বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম এই মিসাইল। উচ্চ গতি আর সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি সংযুক্ত রয়েছে এই মিসাইলে। ফলে এর সাহায্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কন্ট্রোল সেন্টারের মতো শত্রুপক্ষের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক স্থাপনায় সঠিক হামলা চালানো সম্ভব। তবে হঠাৎ কেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে ঝুঁকল তুরস্ক? বিশেষজ্ঞরা বলছেন, সমর ভাণ্ডারে এ ধরনের কোনো ক্ষেপণাস্ত্র না থাকায় নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে দেশটি। বিশেষ করে ইসরায়েলের আশেপাশে মুসলিম রাষ্ট্রের সংঘাতময় পরিস্থিতির কথা চিন্তা করে দূরপাল্লায় হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে চাইছে আঙ্কারা। 2026 সাল থেকে নিজেদের সমর ভাণ্ডারে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযুক্ত করবে তুরস্ক।